সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে আমি আমার লাইভ ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের নবম অধ্যায়টি নিয়ে তোমাদেরকে আলোচনা করব। কোভিড-19 এই মহামারীর কারণে আজ সবাই অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা শ্রেণী কার্যক্রম করতে পারতেছি না। তাই আমরা সেই শ্রেণী কার্যক্রমে যাতে পড়াশোনার যাতে ব্যাঘাত না ঘটে সেই প্রেক্ষিতে, সেই প্রেক্ষাপটে আমরা তোমাদেরকে লাইভের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে অথবা অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে শ্রেণী কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি। আজ আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমার প্রথম পত্র নবম অধ্যায় অর্থাৎ ঝুঁকি ও মুনাফার হার যে অধ্যায়টি ছিল সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এখানে আমরা ঝুঁকি ও মুনাফার হারের কিভাবে ঝুঁকি এবং মুনাফার হার কি, বিষয়গুলো আমরা পূর্বে আলোচনা করেছি। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঝুঁকি ও মুনাফার হার নির্ণয় করা হয়, অর্থাৎ ঝুঁকি ও মুনাফার হার নির্ণয় করার পদ্ধতিগুলো আমরা আজ বের করা শিখব। আসো চলো প্রথমেই যদি আমরা দেখি যে তোমরা অলরেডি নবম ও দশম শ্রেণীতে এই অধ্যায়টি তোমরা করে আসছো। ঝুঁকি ও অনিশ্চয়তা নামে একটি অধ্যায় ছিল, সেখানে কিভাবে ঝুঁকি নির্ণয় করা হয়, কিভাবে মুনাফার হার নির্ণয় করা হয় সেই বিষয়টি নিয়ে অলরেডি তোমরা নবম ও দশম শ্রেণীতে তোমরা শিখে এসেছো। আজ আমরা সেই বিষয়টি নিয়ে আজ শিখব। তবে এখানে একটা বিষয় লক্ষণীয় যে তোমরা নবম ও দশম শ্রেণীতে যে বিষয়টা শিখেছ সেটা ছিল শুধুমাত্র আয়ের হারের ভিত্তিতে, অর্থাৎ শুধুমাত্র আয়ের হারের ভিত্তিতে কিভাবে ঝুঁকি নির্ণয় করা হয়, কিভাবে আয় নির্ণয় করা হয়, এই বিষয়টা তোমরা শিখেছিলা শুধুমাত্র আয়ের হারের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইয়েস, শুধুমাত্র আয়ের হারের ভিত্তিতে কিভাবে ঝুঁকি আর মুনাফার হার নির্ণয় করা হয় সেই বিষয়টা তোমরা অলরেডি শিখেছো নবম ও দশম শ্রেণীর ভিত্তিতে। আজ আমি তোমাদেরকে দেখাবো শুধু আয়ের হার নয়, চেষ্টা করব দুইটা নিয়মই দেখানোর জন্য, কিন্তু যদি সময় থাকে আমি দুইটা নিয়মই দেখাবো, না হয় অন্তত একটা নিয়ম হলো দেখাবো কিভাবে আয়ের হার এবং সম্ভাবনার হার দেয়া থাকলে, অর্থাৎ আয় যে হবে এটার কিন্তু সম্ভাবনা বা নিশ্চয়তা কতটুকু সেই বিষয়টা তোমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটাকে বলা হয় সম্ভাবনা। তাহলে যদি সম্ভাবনা থাকে তাহলে কিভাবে আয় বা কিভাবে ঝুঁকি এবং আয় বের করা হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেমন ধরো তোমাদের আছে যে আয়ের হার, আরেকটি হচ্ছে সম্ভাবনা। সাপোজ আমাদের আয় হবে 10%, সম্ভাবনা আয় 10%, 20%, 0%, 15%, চারটা আয়। সম্ভাবনা হচ্ছে 25%, 20%, 25%, 30%। এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয় যে আমাদের আয়ের হার, চারটি আয়ের হার রয়েছে। যে 10% আয় হবে তার সম্ভাবনা হচ্ছে 25%, 20% আয় হবে তার সম্ভাবনাও 20%, 0% আয় হবে অর্থাৎ আয় হবে না কোনো একটা সময়, সেইখানে তার সম্ভাবনা হচ্ছে 25%, আরেকটা হচ্ছে 15% আয় হবে তার সম্ভাবনা হচ্ছে 30%। একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে সম্ভাবনার যোগফল বা সম্ভাবনার হার কত পার্সেন্ট। সম্ভাবনার হার হচ্ছে 25, 20, 25, 30, 25, 20, 45, 45 আর 25 70, 70 আর 30 100%, অর্থাৎ সম্ভাবনার হার সবসময় 100% হবে। আর আয়ের হার দেওয়া আছে 5টি। এখন এখান থেকে আমরা যে বিষয়গুলো বের করব, ক নাম্বার বের করব প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার। খ নাম্বার বের করব আদর্শ বিচ্যুতি। গ নাম্বার বের করব বিভেদাঙ্ক। ঘ নাম্বার বের করব ভেদাঙ্ক। আপাতত আমরা এই অঙ্কটা থেকে আমরা 4টি রিকোয়ার্ড বের করার চেষ্টা করব। কি কি? প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক। এই 4টি রিকোয়ার্ড আমরা এই প্রশ্নটা থেকে আমরা বের করার চেষ্টা করব। সেটা কি? আয়ের হার এবং সম্ভাবনার হার যদি প্রশ্নে দেয়া থাকে, সম্ভাবনার হার দেয়া থাকলে কোন নিয়মে করতে হবে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব।
আর তোমরা নবম ও দশম শ্রেণীতে যেটা শিখে এসেছো শুধুমাত্র আয়ের হার ছিল 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর একটা নির্দিষ্ট বছরের আয়ের হারগুলোর ভিত্তিতে তোমরা কিন্তু এই রিকোয়ার্ডগুলো শিখে এসেছো। আজ আমরা দেখাবো যে আয়ের হার এবং সম্ভাবনা থাকলে কিভাবে আমাদের প্রত্যাশিত আয়ের হার অথবা আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক এই রিকোয়ার্ডগুলো কিভাবে বের করতে হয় সেটা আমরা আজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো তাহলে এখন আমরা দেখি যে এটার জন্য একটা প্রথমে গণনা কার্য বা সারণী, একটা প্রয়োজনীয় সারণী আমাদের একটি করতে হবে। সারণীটা কি? সারণীটা হচ্ছে 7 কলাম বিশিষ্ট, অর্থাৎ 1 2 3 4 চারটি মান রয়েছে, তাই 4টি মান। ওকে, 1 2 3 4 5 6 7 7 কলাম বিশিষ্ট একটি সারণী হবে। কয় কলাম বিশিষ্ট? 7 কলাম। 1 2 3 4 5 6 7। এই 7 কলাম বিশিষ্ট সারণীর ভিতরে প্রথম কলামের নাম হচ্ছে আয়ের হার, তারপরের কলামের নাম হচ্ছে সম্ভাবনা। আয়ের হার সংক্ষেপে আর, সম্ভাবনা সংক্ষেপে পি, তারপরেরটা হচ্ছে আর ইন্টু পি, তারপরেরটা হচ্ছে আর বার, তারপরেরটা আর মাইনাস আর বার, তারপরেরটা আর মাইনাস আর বার হোল স্কোয়ার, তারপরেরটা পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ার। এই 7টি কলামের মাধ্যমে আমরা এই 4টি রিকোয়ার্ড বের করতে পারবো। এই 7টা কলাম যদি আমাদের ফুলফিল করি, 7টা কলাম ফুলফিল করার পর আমরা এই 4টি রিকোয়ার্ড বের করতে পারবো। ওকে, চলো এখন আমরা দেখি কিভাবে এই 7টি কলাম কমপ্লিট করতে হবে। প্রথমটার নাম কি? আয়ের হার। প্রথমটার নাম কি? তোমরা খাতা কলম নিয়ে শুরু করতে পারো ইচ্ছে করলে। প্রথমটার নাম কি? আয়ের হার। আয়ের হারের ভিতরে আছে কত? 0.10, 0.20, 0.15। ওকে, আয়ের হারগুলো লিখলাম। সম্ভাবনাগুলো 0.25, 0.20, 0.25, পয়েন্ট আকারে লিখতে হবে 0.30, সবগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। ওকে, আসো এখন আমরা আর ইন্টু পি, 10 ইন্টু 0.25 0.025, 20 ইন্টু 20 0.04, 0-র সাথে 0.25 গুণ করলে 0, লাস্ট 30 ইন্টু 0.45 0.45। এই হচ্ছে আমাদের আর ইন্টু পি, অর্থাৎ আয়ের হার এবং সম্ভাবনার গুণফল। আয়ের হার 10% আয় হবে, তার সম্ভাবনা 25%। তাহলে 10%কে 25% দ্বারা গুণ করলে 2.5%, অর্থাৎ 0.025। 20% আয় হবে, তার সম্ভাবনাও 20%। তাহলে 20%কে 20% দ্বারা গুণ করলে আসে কত? 4%, মানে 0.04। 0% আয় হবে, তার সম্ভাবনা 25%, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে 0ই। তারপরে 15% আয় হবে, তার সম্ভাবনা 30%। তাহলে 15%কে 30% দ্বারা গুণ করলে 0.045। ওকে, এখন দেখো যে বিষয়টা আমরা এখন দেখব, আর ইন্টু পি এর সামেশনটা কত। আর ইন্টু পি এর যে যোগফলটা, এইটাই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয়ের হার। প্রত্যাশিত আয়ের হারের আরেকটি নাম হচ্ছে গড় আয়ের হার। তাহলে আমাদের প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয়ের হার হচ্ছে আর ইন্টু পি, আয়ের হার এবং সম্ভাবনার হারের গুণফলের যোগফল। তাহলে প্রত্যাশিত আয়ের হার কি? প্রত্যাশিত আয়ের হার হচ্ছে যতটুকু আয় করা প্রয়োজন একটা প্রতিষ্ঠানের জন্য, তার প্রত্যাশা কত পার্সেন্ট আয় করা তার প্রত্যাশা বা কত পার্সেন্ট আয় করার প্রয়োজন, সেটার নামই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বা প্রয়োজনীয় আয়ের হার। সেটা হচ্ছে আর এবং পি এর সামেশন, অর্থাৎ আর এবং পি 10%, 25% আর এবং পি এর সামেশন যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। তাহলে সামেশন আর ইন্টু পি সমান সমান 0.11, 11%। এইটাই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, সামেশন আর ইন্টু পি। তাহলে এই যে আমরা এখন আর বার, এটার নামই কিন্তু আর বার। তাহলে আর বারের জায়গায় আমরা প্রত্যেক জায়গায় 0.11 করে বসায় দিতে পারি। 0.11, 0.11, 0.11, 0.11। তাহলে চারটা আর বারের ঘরে আমরা প্রত্যাশিত আর ইন্টু পি এর মানটা 0.11 বসিয়ে দিতে পারি আর। ওকে, তারপরে আসো
আর মাইনাস আর বার। আর মাইনাস আর বার কি? আর মাইনাস হচ্ছে আর থেকে আর বার বাদ দিব, যে 0.10 থেকে 0.11 বাদ দিব, 0.10 মাইনাস 0.11 মাইনাসের 0.01, এটাকে স্কোয়ার করব। এটাকে স্কোয়ার করলে 0001, 0.0001, এটাকে স্কোয়ার করলে এই যে এই মানটাকে আমরা স্কোয়ার করেছি, অর্থাৎ 0.11কে যদি আমরা স্কোয়ার করি 0.0001, তাকে আমরা পি দ্বারা গুণ করবো, আর মাইনাস আর বারকে পি দ্বারা গুণ করবো, আর মাইনাস আর বার হোল স্কোয়ারকে। তাহলে এটাকে পি হচ্ছে 0.25 ইন্টু 0.25, 0.4025, .4025, এই হচ্ছে আমাদের প্রথম একটা সারির রেজাল্ট। একটা বিষয় এখানে লক্ষণীয় বা তোমরা একটু খেয়াল করবে একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম আয়ের হারটা লিখবা, তারপরে সম্ভাবনার হারটা লিখবা, তারপর আর ইন্টু পি লিখবা। আর ইন্টু পি এর যে সামেশনটা আসবে সেই সামেশনটা প্রত্যেকটা ঘরে লিখবা। লিখার পরে এখন একটা একটা করে সারি শেষ করবা। এখন কিন্তু তোমরা আবার কলাম আকারে করতে গেলে সময় বেশি লাগবে, যাতে সময় কম লাগে সেজন্য একটা একটা করে সারি লিখবা। 0.10 থেকে 0.11 বাদ দিবা, মাইনাসের 0.01, সেটাকে স্কোয়ার করলে 0.0001, তাকে পি দ্বারা গুণ করলে 0.4025। ওকে, 0.0001কে 0.25 দ্বারা গুণ করলে 0.4025। ওকে, তারপরে আসো 0.20 থেকে 0.11 বাদ দিব, 0.20 মাইনাস 0.11, 0.09, সেটাকে স্কোয়ার করব। সেটাকে স্কোয়ার করলে 0.0081, এটাকে স্কোয়ার করলে 0.09কে স্কোয়ার করলে 0.0081, তাকে আমরা গুণ করব পি দ্বারা 0.20 দ্বারা, 0.00162। ওকে, সেম আবার পরেরটা করব, 0 থেকে 0.11 বাদ দিব, মাইনাসের 0.11, সেটাকে স্কোয়ার করলে 0.0121, এটাকে স্কোয়ার করলে 0.0121, এটাকে আবার পি দ্বারা গুণ করব, 0.25 দ্বারা গুণ করব, 0.003025। পরেরটা সেম আমরা আবার যদি আবার করি, 0.15 থেকে 0.11 বাদ দিব, 0.15 মাইনাস 0.11, 0.04, সেটাকে স্কোয়ার করব 0.0016, 0.0016। ইয়েস, এইটাকে আবার পি দ্বারা গুণ করব 0.30 দ্বারা, 0.00048, 0.00048। ওকে, এখন এই ঘরটাকে আমরা সামেশন করব, সামেশন পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ার, সামেশন পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সামেশন করি তাহলে কি আসবে রেজাল্ট? 0.4025 যোগ 0.00162 যোগ 0.003025 যোগ 0.3048, 0.00515। এই ছিল আমাদের আজকের সারণীটা। সারণীটা কিভাবে আমরা করলাম আবারও দেখো। সারণীটা আমরা করেছি প্রথমে আয়ের হার, প্রথমে কি আয়ের হার, আয়ের হারগুলো আমরা উঠাবো একটা একটা করে, পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটাকে আমরা পয়েন্ট আকারে নিয়ে উঠাবো। যেমন 10% মানে 0.10, 20% মানে 0.20, 0% মানে 0, 15% মানে 0.15। তাহলে আয়ের হারগুলো উঠালাম, সম্ভাবনার হার দেয়া থাকবে, সেই সম্ভাবনার হারগুলো উঠাবো। 25% মানে 0.25, 20% মানে 0.20, আবার 25% মানে 0.25, লাস্টে 30% মানে 0.30। ওকে, তারপরে আর ইন্টু পি, আর এবং পি এর গুণফল, আর এবং পি এর যদি আমরা গুণফল করি 0.10কে 0.25 দ্বারা গুণ করব 0.025, 0.20কে 0.20 দ্বারা গুণ করব 0.04, তারপরে 0কে 0.25 দ্বারা গুণ করব 0, তারপরে হচ্ছে 15কে 0.30 দ্বারা গুণ করব কত 0.045। এটা হচ্ছে আর ইন্টু পি। এই আর ইন্টু পি এর যে সামেশান বা যোগফল, সেই সামেশান বা যোগফলকে বলা হয়
সামেশন আর ইন্টু পি। এই সামেশন আর ইন্টু পি হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। এই যে আয়ের হার এবং সম্ভাবনার হারের গুণফলের যোগফল, আয়ের হার এবং সম্ভাবনার হারের গুণফলের যোগফল, গুণফলের যোগফলটার নামই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয়ের হার। তাহলে আমরা গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার পেলাম কত পার্সেন্ট? ইয়েস, 11%, 11%। এই 11টাই আমরা পয়েন্ট 11টাই আমি প্রত্যেকটা ঘরে বসিয়ে দিব, পয়েন্ট 11, পয়েন্ট 11, পয়েন্ট 11, পয়েন্ট 11। তারপরে আমরা একটা একটা করে লাইন শেষ করব। আর থেকে আর বার বাদ দিব, 0.10 থেকে 0.11 বাদ দিব, মাইনাসের 0.01, এটাকে স্কোয়ার করব, এটাকে আবার পি দ্বারা 0.25 দ্বারা গুণ করব। তারপরে 0.20 থেকে 0.11 বাদ দিব, 0.09, সেটাকে স্কোয়ার করব, 0.0081, তাকে আবার পি দ্বারা গুণ করব, 0.20 দ্বারা গুণ করলে এই রেজাল্টটা। ঠিক পরে এটা 0 থেকে 0.11 বাদ দিব, মাইনাসের 0.11, মাইনাসের 0.11কে যদি আমরা স্কোয়ার করি 0.0121, তাকে আবার পি দ্বারা গুণ করলে এই রেজাল্ট আসে। লাস্ট 0.15 থেকে 0.11 বাদ দিব, বাদ দিলে 0.04, সেই 0.04কে আমরা স্কোয়ার করলে 0.0016, সেটাকে আবার পি দ্বারা গুণ করলে 0.0048। ওকে, ইয়েস। এখন আমরা লাস্ট ঘরটাকে সামেশন করব, পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ারকে যদি আমরা সামেশন করি তাহলে রেজাল্ট হয় 0.000515, ইয়েস, 0.000515 আমাদের রেজাল্ট আসছে। এখন আমাদের বের করতে বলেছে প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক, 4টা রিকোয়ার্ড বের করতে বলছে। এখন আসলে আমরা যদি আমরা রিকোয়ার্ডগুলো বের করি, ক নাম্বার প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার সংক্ষেপে যদি আমরা বলি আর বার, আর বারের সূত্রটা হচ্ছে আর বার ইকুয়াল টু সামেশন আর ইন্টু পি। তাহলে সামেশন আর ইন্টু পি এর রেজাল্টটা কত? 0.11। তাহলে এটা কিন্তু প্রত্যাশিত আয়ের হারের ফর্মুলা। আমি বারবার বলতেছি যে আর এবং সম্ভাবনা, আয়ের হার এবং সম্ভাবনার হারের গুণফলের যোগফলই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয়ের হার। তাহলে রেজাল্ট হচ্ছে 0.11, 0.11 মানে হচ্ছে 11%, 11% প্রত্যাশিত আয়ের হার গেল। খ নাম্বার বের করতে বলেছে আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি সংক্ষেপ চিহ্ন হচ্ছে সিগমা। সিগমার ফর্মুলা যদি আমরা ইউজ করি, সিগমার ফর্মুলা হচ্ছে সামেশন পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বের করার ফর্মুলা। তাহলে আদর্শ বিচ্যুতি বের করার ফর্মুলা। তাহলে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান বের করার ফর্মুলা হচ্ছে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান হবে সিগমা ইকুয়াল টু সামেশন রুটের ভিতরে সামেশন পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ার। তাহলে আমি যদি মান বসাই, সিগমার মান হবে সামেশন পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ারকে রুট করব 0.000515। এটা হচ্ছে মানে 0.000515কে যদি আমরা রুট করি তাহলে রেজাল্ট আসে 0.0718। এটাকে সংক্ষেপে করলে মানে পার্সেন্ট আকারে নিলে 7.18%। ওকে, তাহলে 7.18% হচ্ছে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান কত আসলো? 7.18%। তার আয়ের হার হচ্ছে 11%, তার ঝুঁকি হচ্ছে 7.18%। এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে আয়ের হার আর একটা হচ্ছে ঝুঁকির হার। আয়ের হার হচ্ছে 11% বা 11% আর ঝুঁকি হচ্ছে 7.18%। ওকে, আসো এখন আমরা গ নাম্বার বের করব। গ হচ্ছে বিভেদাঙ্ক। গ কি? বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক বা সিবি। সিবির সূত্রটা হচ্ছে উপরে সিগমা নিচে আর বার ইন্টু 100। এটা হচ্ছে বিভেদাঙ্ক বা সিবি বের করার ফর্মুলা। তাহলে বিভেদাঙ্ক বা সিবি হবে উপরে সিগমা নিচে আর বার ইন্টু 100। যদি আমরা মান বসাই, সিগমা কত? সিগমার রেজাল্টটা হচ্ছে 0.0718 ডিভাইডেড বাই 0.11 ইন্টু 100। এটা হচ্ছে বিভেদাঙ্ক বের করার ফর্মুলা। 0.0718কে 11 দ্বারা ভাগ করব, 0.0718 ভাগ 0.11 ইন্টু 100, 65.27%, 65.27%।
এটা হচ্ছে বিভেদাঙ্ক বা সিবি, অর্থাৎ বিভেদাঙ্কের যদি আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আলোচনা করব যে যদি আমাদের কোনো পাশাপাশি দুইটা প্রকল্প অথবা দুইটা সিকিউরিটির সিদ্ধান্ত দিতে বলে যে কোন সিকিউরিটিটি ভালো, কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা যায়, কোন প্রকল্পে বিনিয়োগ করা যায়, কোন প্রকল্পটি ভালো, এই ধরনের কোনো ডিসিশনে যদি আমাদের যেতে হয় তাহলে আমরা অবশ্যই তার বিভেদাঙ্ক বা সিবি বের করে তারপর আমরা সিদ্ধান্তে যাব। বিভেদাঙ্ক বা সিবি না বের করে শুধুমাত্র আয়ের হার দিয়ে সিদ্ধান্ত দেওয়া উচিত নয়, অথবা শুধুমাত্র ঝুঁকি দিয়ে সিদ্ধান্ত দেওয়া উচিত নয়। আয় এবং ঝুঁকির কম্বিনেশনে যে বিষয়টা বের হয় সেটা হচ্ছে বিভেদাঙ্ক। এই বিভেদাঙ্কের মাধ্যমে সিদ্ধান্ত দিতে হবে যদি একাধিক প্রকল্প থাকে। সর্বশেষ হচ্ছে ভেদাঙ্ক। ভেদাঙ্ক সংক্ষেপে ভি হচ্ছে সিগমাকে স্কোয়ার করে দিলে ভেদাঙ্ক পাওয়া যায়। তাহলে সিগমা 0.0718, তাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে রেজাল্ট হবে 0.000515। এটা হচ্ছে ভেদাঙ্ক বা ভি। তাহলে আমরা চারটা রিকোয়ার্ডই আমরা অলরেডি তোমাদেরকে বের করে দেখালাম যে কি কি প্রত্যাশিত আয়ের হার কিভাবে বের করে, আদর্শ বিচ্যুতি কিভাবে বের করে, বিভেদাঙ্ক কিভাবে বের করে এবং ভেদাঙ্ক কিভাবে বের করে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আবারও তোমাদেরকে এই বিষয়টা আরও একবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তারপর আমি কিছু কাজ তোমাদেরকে দিব, সেই অনুযায়ী তোমরা বাসায় বসে সেই কাজগুলো করে নিবা। ওকে, সেটা কি কি দেখো। আমাদের দুইটা জিনিস দেয়া থাকবে, দুইটা বিষয় আমাদেরকে দেয়া থাকবে। এক হচ্ছে আয়ের হার, আরেকটা হচ্ছে সম্ভাবনা। আয়ের হার আরেকটা কি সম্ভাবনার হার। আয়ের হার এবং সম্ভাবনার হার আমাদের প্রশ্নে দেয়া থাকবে। আমরা প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং ভেদাঙ্ক কিভাবে বের করব সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করলাম তোমাদের। আয়ের হার, চারটা আয়ের হার দেওয়া আছে, চারটা দেওয়া থাকতে পারে, তিনটা দেওয়া থাকতে পারে, পাঁচটা দেওয়া থাকতে পারে, যাই দেওয়া থাকুক না কেন আয়ের হারগুলো প্রথমে দেওয়া থাকবে, সম্ভাবনার হার দেওয়া থাকবে। প্রথমে প্রত্যাশিত আয়ের হার বের করব, তার আদর্শ বিচ্যুতি মনে রাখবা। প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয়ের হার যদি বের করতে বলে, শুধুমাত্র প্রত্যাশিত আয়ের হার অথবা শুধুমাত্র গড় আয়ের হার, কি ইয়েস, শুধুমাত্র প্রত্যাশিত আয়ের হার অথবা শুধুমাত্র গড় আয়ের হার, এই রিকোয়ার্ডটা যদি বের করতে বলে তাহলে আমাকে আর ইন্টু পি, এই তিনটা ঘর দিয়েই আমার প্রত্যাশিত আয়ের হার অথবা গড় আয়ের হার বের হবে। অন্য কোনো ঘরগুলো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ইয়েস, প্রয়োজন নেই এই কারণে, কারণ আর ইন্টু পি এর যে সামেশনটা, আর ইন্টু পি এর সামেশনটাই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। আর ইন্টু পি এর সামেশনটাই কি? প্রত্যাশিত আয়ের হার। তাহলে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে আর ইন্টু পি এর সামেশন। তাহলে আর এর মানগুলো আমি চারটা আর আছে, চারটা আরকে পয়েন্ট আকারে লিখে বসালাম, চারটা সম্ভাবনার হার আছে পয়েন্ট আকারে লিখে বসালাম। পরে এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল এবং এই দুইটার গুণফল, এই চারটা গুণফলের যোগফল যেই রেজাল্টটা, সেটাই হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। তাহলে আমি আরও একটা জিনিস আমরা শিখলাম, সেটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার যদি শুধু বের করতে বলে তাহলে আমি এই তিনটা ঘর করব, অন্য কোনো ঘরগুলো আমাদের প্রয়োজন নেই। ইয়েস, আর আর বার কীভাবে? আর বার হচ্ছে এই যে প্রত্যাশিত আয়ের হারের যোগফলটাই হচ্ছে আর বার, মানে আর ইন্টু পি এর যোগফলটা, অর্থাৎ প্রত্যাশিত আয়ের হারটাই মানে আর বার। আমি চারটা করে লিখলাম, তারপরের ঘরগুলো কিভাবে করেছি? আর থেকে আর বার বাদ দিয়েছি, সেটাকে স্কোয়ার করেছি, সেটাকে পি দ্বারা গুণ করেছি। আর থেকে আর বার বাদ দিয়েছি, সেটাকে স্কোয়ার করেছি, সেটাকে আবার পি দ্বারা গুণ করেছি। আর থেকে আর বার বাদ দিয়েছি, সেটাকে স্কোয়ার করেছি, সেটাকে পি দ্বারা গুণ করেছি। আর থেকে আর বার বাদ, সেটাকে স্কোয়ার, সেটাকে পি দ্বারা গুণ। এইভাবে আমি সর্বশেষে পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ার, আর মাইনাস আর বার হোল স্কোয়ারকে পি এর গুণফল, পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ারের সামেশনটাই হচ্ছে আমাদের এই মানটা আমাদের কাজে লাগবে আদর্শ বিচ্যুতি বের করার জন্য। আসলে এখন আমরা দেখি প্রত্যাশিত আয়ের হার। বলেছিলাম প্রত্যাশিত আয়ের হার মানে আর বার হচ্ছে সামেশন আর ইন্টু পি, মানে 0.11। 0.11কে যদি আমি পার্সেন্টেজ করি 11%, 2 নম্বর আদর্শ বিচ্যুতি মানে সিগমা হচ্ছে সামেশন পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ার। তাহলে সামেশন পি ইন্টু আর মাইনাস আর বার হোল স্কোয়ারের যে রেজাল্টটা, এই যে 0.000515, সেটাকে যদি আমি রুট করি তাহলে বের হয় 0.0718। এইটাই হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি। আর একটা যদি আমরা বের করি বিভেদাঙ্ক হবে সিবি হচ্ছে সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। তাহলে এই যে সিগমা
যে সিগমার রেজাল্টটা 0.0718, তাকে আরবার 0.11 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণ করলে 65.27%। সর্বশেষ ভেদাঙ্ক হবে সিগমা স্কোয়ার, সিগমাকে এই সিগমার মানটাকে স্কোয়ার করলে 0.000515। এইভাবে আমরা একটি অঙ্কের কিভাবে আয়ের হার এবং সম্ভাবনা দেয়া থাকলে আমি 4টি রিকোয়ার্ড কিভাবে বের করে সেই বিষয়টা আমি দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সেই অনুযায়ী তোমরা বাসায় আরও কয়েকটি অঙ্ক করবা। আমি আর তোমাদেরকে সেই অনুযায়ী কয়েকটি অঙ্ক দিব, সেই অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবা। হোমওয়ার্ক 1, এই অঙ্কটা তোমরা করবা। প্রথমে পারবা না? সেম, এই যে সব মান শুধু ঠিক থাকবে, আয়ের হারগুলো একটু চেঞ্জ করেছি, সম্ভাবনাগুলো চেঞ্জ করে নেই। তাহলে আয়ের হারগুলো এবং সম্ভাবনাগুলো দিয়ে এই 4টা রিকোয়ার্ড তোমরা করবা। পারবা না? এই 4টি রিকোয়ার্ড এই সেম সারণীর মাধ্যমে তোমরা এই 4টি রিকোয়ার্ড কমপ্লিট করবা। আসলে এটা হচ্ছে 1 নম্বর বাড়ির কাজ। আমরা যদি 2 নম্বর বাড়ির কাজ দেই, সিকিউরিটি এ, আরেকটি দিব আমরা সিকিউরিটি বি। সিকিউরিটি এ এর এবং সিকিউরিটি বি এর আর সম্ভাবনা দুইটার জন্য সেম। সিকিউরিটি এ 10%, 20%, -5% আর শুধু 5%। সিকিউরিটি বি উল্টা দেই আমরা, যদি এটা 5% দেই, -5%, 10%, 20%। সম্ভাবনাগুলো যদি দেই 30%, 40%, 20%, 10%। ওকে, এখন এটা থেকে তোমরা করবা প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার, খ আদর্শ বিচ্যুতি, গ বিভেদাঙ্ক, ঘ ভেদাঙ্ক, ও কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ, চ কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত, বিনিয়োগ করা উচিত। ওকে, এই 5টি রিকোয়ার্ড 6টি রিকোয়ার্ড তোমরা করে নিবা এই অঙ্কটা থেকে। আসলে এখন একটু আমি তোমাদেরকে 2টা রিকোয়ার্ড নতুন আছে। এইটা তো কোনো প্রবলেম নাই, যে অঙ্কটা আমি তোমাদেরকে দেখালাম হুবহু সেম অঙ্কটা আমি আবার দিয়েছি, শুধুমাত্র একটু মানগুলো চেঞ্জ করে। এইটা কিভাবে করবা? এটা করার জন্য দেখো, ওকে, এটা করার জন্য দেখো সিকিউরিটি এ এর 10 আয়ের হারগুলো কত পার্সেন্ট? সিকিউরিটি এ এর আয়ের হার 10%, সম্ভাবনা 30%। সিকিউরিটি বি এর আয়ের হার 20%, সম্ভাবনা 40%। সিকিউরিটি এর আয়ের হার 20%, সম্ভাবনা 40%। আয়ের হার -5% মানে নেগেটিভ, সম্ভাবনা 20%, আয়ের হার 5%, সম্ভাবনা 10%। আবার সিকিউরিটি বি এর 5% আয়, সম্ভাবনা 30%, -5% আয়, সম্ভাবনা 40%, 10% আয়, সম্ভাবনা 20% এবং 20% আয়, সম্ভাবনা 10%।
এই যে দুইটা সিকিউরিটি একই সম্ভাবনা দিয়ে, তাহলে তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে একবার সিকিউরিটি এর জন্য সিকিউরিটি এর আয়ের হার এবং সম্ভাবনা দিয়ে এই চারটি রিকোয়ার্ড করবা, সেম চারটি রিকোয়ার্ড করবা সিকিউরিটি এর আয়ের হার এবং সম্ভাবনা দিয়ে। আবার সিকিউরিটি বি নামে আবার একটি ছক করে সেই চারটি রিকোয়ার্ড করবা। কি বুঝা গেছে? সিকিউরিটি এ যখন করবা তখন এইটা হবে আর, এটা হবে পি। একটা অঙ্ক করলা, চারটা রিকোয়ার্ড, এই যে এই চারটা রিকোয়ার্ড তোমরা করবা। আবার সিকিউরিটি বি যখন করবা তখন এইটা হবে আর, এটা হবে পি, এইটা হবে আর, এটা হবে কি পি, দিয়ে আবার এরকম চারটা অঙ্ক করবা। ওকে, তাহলে এটা করার পরে তোমরা যে বিষয়টা করবা সেটা হচ্ছে যে আমরা এই চারটি রেকর্ড অলরেডি চলে যাবে, প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদাঙ্ক এবং বেদাঙ্ক। এই চারটি রেকর্ড চলে যাবে আমাদের এই মানে দুইটা ছক করার পরে। সিকিউরিটি এর জন্য একটা ছক করে চারটি রেকর্ড, সিকিউরিটি বি এর জন্য একটা ছক করে চারটি রেকর্ড। এখন আসো নাম্বার, কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ, এইটা কিভাবে সিদ্ধান্ত দিবা বা মতামতটা কিভাবে দিবা? কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ এই মতামত বা সিদ্ধান্তটা কিভাবে দিবা? এই যে বিভেদাঙ্কের মাধ্যমে এই মতামত বা সিদ্ধান্ত দেওয়া হয়। বিভেদাঙ্ক দুইটারই যখন তোমার বিভেদাঙ্ক বের হবে, যার বিভেদাঙ্ক বেশি বড় সেইটা ঝুঁকি বেশি, যার বিভেদাঙ্ক যত বড় তার ঝুঁকি তত বেশি, যার বিভেদাঙ্ক যত কম বা ছোট তার ঝুঁকি তত কম। তাহলে আমরা যখন বিভেদাঙ্ক বের করব, দুইটা বিভেদাঙ্ক যখন আমাদের বের হবে, যার বিভেদাঙ্কটা বড় বেশি হবে বা যার বিভেদাঙ্ক বেশি হবে সেটাই হবে বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে তোমাকে যখন বলবে কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ, তখন তোমরা যে বিষয়টা লিখবা সেটা হচ্ছে, মনে করো সিকিউরিটি এর বিভেদাঙ্ক আসছে 65%, বি এরটা আসছে 85%। তাহলে কোনটা বড় হবে? বি, কারণ বি এরটা 85% যদি আসে আর কি আমি বললাম। তাহলে এর যদি 65% আসে, বি এর যদি 85% আসে, তখন তোমরা এই সিদ্ধান্তটা লিখবা সিকিউরিটি বি বেশি ঝুঁকিপূর্ণ দাঁড়ি, কারণ সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক সিকিউরিটি এ এর তুলনায় বেশি। এটা লেখলা নাম্বার। নাম্বারে গিয়ে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত, এইটা কিভাবে সিদ্ধান্ত দিবা? এইটা হবে উল্টাটা, যেটা ঝুঁকিপূর্ণ সেটাতে তো আমরা বিনিয়োগ করা উচিত নয়। তাহলে আমরা কোন সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ ছিল? বি। আর এখন যখন আমরা কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত এই সিদ্ধান্তটা দিব, তখন আমরা হবে এরটা লিখবা সিকিউরিটি এতে বিনিয়োগ করা উচিত, কারণ সিকিউরিটি এর বিভেদাঙ্ক সিকিউরিটি বি এর তুলনায় ছোট। সিকিউরিটি এতে বিনিয়োগ করা উচিত হবে কারণ সিকিউরিটি এর বিভেদাঙ্ক সিকিউরিটি বি এর তুলনায় ছোট। যদি 65 আর 85% হয়, তাহলে আমরা সেই দুইটা বিষয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কোন সিকিউরিটিতে বেশি ঝুঁকিপূর্ণ আর কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উচিত, এটাও তোমরা করে নিবা। ওকে, আরও একটি অঙ্ক আমি তোমাদেরকে দেই জাস্ট প্র্যাকটিসের জন্য। আমরা 3টি অঙ্ক তোমরা বাসায় করবা। প্রকল্প এ, প্রকল্প বি, সম্ভাবনা, %50, 0%, -10%, 20%, 15%, 10%। ওকে, আচ্ছা এটা 50 না, এটা 60% দিলাম। সম্ভাবনা হচ্ছে 40, 35, করণীয় পূর্বের ক থেকে চ পর্যন্ত। ওকে, তাহলে এইটা তোমরা করতে পারবা আশা করি। যে এইটাও সেম প্রকল্প এ এর আয়ের হার, এগুলো কিন্তু আয়ের হার, এগুলো কি আয়ের হার, আর এটা হচ্ছে সম্ভাবনা। আয়ের হার, তাহলে আয়ের হার প্রকল্প এর 3টা আয়ের হার আছে, প্রকল্প বি এর 3টা আয়ের হার আছে, সম্ভাবনা আছে 3টা।
ওকে, এখন এটারও সেম এই অঙ্কটার মতো তোমরা এই 5টা বা 6টা রিকোয়ার্ড করবা ক থেকে চ পর্যন্ত, যেভাবে আমি বললাম। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে আগের যে বোর্ডে যেটা করিয়েছিলাম সেটা যদি তোমরা দেখে থাকো, তাহলে আশা করি এই 3টা অঙ্ক তোমরা বাসায় করে নিতে পারবা। আগামী যখন আমরা আবার ক্লাস হবে তখন আমি আজকে আমরা দেখালাম সম্ভাবনার হার দেয়া থাকলে কিভাবে আমাদের 4টি রিকোয়ার্ড করতে হবে, কিভাবে সিদ্ধান্ত দিতে হবে, সেই বিষয়গুলো আমি আজকে আলোচনা করেছি। আগামী ক্লাস আলোচনা করব সম্ভাবনা না দেওয়া থাকলে, যেটা 9, 10-এ তোমরা করে এসেছো, সেই বিষয়টা নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। আর সেই বিষয়টা তোমাদেরকে আগামী ক্লাস আমি দেখানোর চেষ্টা করব। আবার সেম যে সম্ভাবনা যদি দেওয়া না থাকে তাহলে এই 4টি রিকোয়ার্ডই আবার কিভাবে করব এবং দুই প্রকল্প থাকলেও কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আশা করি তোমরা অনলাইন লাইভ ক্লাসগুলো ভালোভাবে দেখতেছো এবং সেই অনুযায়ী বাসায় তোমরা পড়াশোনা করতেছো। বাসায় ঘরে থেকেও পড়াশোনা করো। আর এই দোয়া করি এই কোভিড-19 মহামারী যেন আমাদের কাছ থেকে খুব দ্রুত বিদায় নিয়ে চলে যায়। আমরা আমাদের আবার প্রাণপ্রিয় যেই ক্যাম্পাস, বাংলাদেশ গ্যাস স্কুল অ্যান্ড কলেজ এর মাঠে বা এর ক্যাম্পাসে আমরা যখন আবার সবাই মিলে একসাথে সশরীরে ক্লাস করতে পারি এবং ক্লাসের পরীক্ষা সব কিছু যাতে আমরা আবার ফিরে আসতে পারি, আগের প্রাণবন্ত যে ক্যাম্পাস যাতে হয়, সেই দোয়া করি। এবং সেই অনুযায়ী তোমরা বাসায় প্রিপারেশন নাও, বাসায় পড়াশোনা করো, আর অযথা সময়গুলো তোমরা নষ্ট করবো না, এই কামনা করে বিদায় নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।